ডিয়ার ভিউয়ার্স, ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধির আইন সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে আমরা হাতে কলমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি, এপিসোড 3। তাহলে চলুন দেখা যাক আজকের বিষয়বস্তু। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটি অঙ্ক করছি সম্পত্তি বন্টনের, যে অঙ্কের মধ্যে দেওয়া আছে যে জলিল নামে একজন বাংলাদেশি হানাফি মুসলমান 1/1/1977 তারিখে তার স্ত্রী, পিতা, 2 পুত্র 2 কন্যা, এক মৃত পুত্রের 2 পুত্র এবং এক মৃত কন্যার 2 কন্যা রেখে মারা যান। সেক্ষেত্রে 1/1/1961 তারিখে উক্ত জলিল মারা গেলে তার ক্ষেত্রে কোনো পার্থক্য হলে যুক্তিসহ বন্টন করো। আচ্ছা, তো আমরা জানি যে হানাফি আইনে প্রতিনিধিত্ব স্বীকার করে না। তাহলে জলিল সাহেব যে মারা গেলেন, মারা যাওয়ার পরে তার যে এক মৃত পুত্রের 2 পুত্র এবং মৃত কন্যার যে 2 কন্যা রেখে মারা গেলেন, তারা কিন্তু কেউ সম্পত্তি পাবে না, যেহেতু প্রতিনিধিত্ব স্বীকার করে না হানাফি আইন অনুসারে। তাহলে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি, বাকিদের মাঝে আমরা সম্পত্তিটা বন্টন করছি। তাহলে প্রথমেই আমরা জানি আমরা কি করব। মৃত জলিলের যারা যারা পাবে, পিতা পাবে কত? পিতা পাচ্ছে 6/1 অংশ। স্ত্রী পাবে, স্ত্রী কতটুকু পাচ্ছে? 8/1 অংশ। এরা কিন্তু কোরআনিক অংশীদার। এই দুইজনকে দেওয়ার পরে, স্ত্রী এবং পিতাকে দেওয়ার পরে যে অংশটা বাকি থাকবে, যে সম্পত্তিটা বাকি থাকবে, এই এতটুক সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তি 2 পুত্র এবং 2 কন্যার মধ্যে ভাগ করে দিতে হবে, যেহেতু তারা তখন অবশিষ্ট ভোগী হবে। পিতা এবং স্ত্রীকে দেওয়ার পরে যেটা থাকবে সেটাই 2 কন্যা এবং 2 পুত্র পাবে। এক মৃত পুত্রের পুত্র এবং মৃত কন্যার কন্যা, তারা দুজন করে 4 জন আছেন, তারা কেউ পাচ্ছেন না, যেহেতু আমি আগেই বলেছি যে হানাফি আইনে প্রতিনিধিত্ব স্বীকার করে না। প্রতিনিধিত্ব স্বীকার করে না মানে বাবা জীবিত অবস্থায় যদি ছেলে মারা যায় বা মেয়ে মারা যায়, তাহলে তাদের বংশধররা, তাদের ছেলে মেয়েরা কোনো সম্পত্তি পায় না। আচ্ছা, তাহলে এখন 2 কন্যা কতটুকু পাবে? আমরা কন্যা এবং স্ত্রী পুত্রের মধ্যে সম্পত্তি ভাগ করি। 2 পুত্র কয় ভাগ? 4 ভাগ, তাই না? 2:1, তো 2:1 মানে পুত্র কন্যা 2:1, এইভাবে আমরা সম্পত্তিটা ভাগ করে দেখাচ্ছি। তাহলে 2 পুত্র 4 ভাগ আর 2 কন্যা 2 ভাগ। 2 ভাগ, মোট কয় ভাগ? 6 ভাগ। মোট 6 ভাগ। যদি 1 পুত্র হতো তাহলে 2 ভাগ, 1 কন্যা হলে 1 ভাগ। বুঝতে পেরেছেন? 2 পুত্র মানে 2 যোগ পুরো গুণ দেব আমরা। যতজন পুত্র হবে তত পুত্রের সাথে আমরা 2 গুণ দেব, আর যত কন্যা হবে তত কন্যার সাথে 1 গুণ করব, তাহলে কিন্তু সঠিক ফিগারটা বেরিয়ে আসবে। সেই ভাগটা আমরা যোগ করব। যদি 5 কন্যা আর 6 মনে করেন 5 পুত্র আছে আর 6 কন্যা আছে, তাহলে কি হবে? 5 × 2 = 10, আর 6 × 1, যেহেতু কন্যা এই জন্য 1, তাহলে 6 × 6, 6 × 10 16 ভাগ হবে। 16 ভাগের উপর ভিত্তি করে আপনি সাজাবেন, যে 16 ভাগের 10 ভাগ হচ্ছে 5 পুত্র পাবে, আর 16 ভাগের
6 ভাগ হচ্ছে 6 কন্যা পাবে। এখন প্রতি কন্যা কতজন পাবে তখন আপনি ভাগ করে দেন, 5 দিয়ে ভাগ করেন সেটাকে, তাহলে বেরিয়ে আসবে। 6 দিয়ে ভাগ করেন কন্যাকে, তাহলে বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন 6 ভাগ পেলাম, 6 ভাগ। আচ্ছা, তাহলে 2 পুত্র কতটুক পাচ্ছে? পরের পৃষ্ঠায় যাচ্ছি। 2 পুত্র পাচ্ছে 6 ভাগের কতটুক? 6 ভাগের, এই যে 2 পুত্র 4 ভাগ, 4 ভাগ, 4 অংশ লিখবো আমরা, এখন আর ভাগ লিখবো না। 6 ভাগের 4 অংশ। আর 2 কন্যা, 2 কন্যা 6 ভাগের, দেখে নেন একটু, এই যে 6 ভাগের, এই যে 2 ভাগ, তাহলে 6 ভাগের 2 ভাগ অংশ। প্রত্যেকে যদি আমরা বের করতে চাই, তাহলে প্রত্যেকে যে বের করলে এটা আপনি প্রত্যেক পুত্র কতটুকু পাবে? 6 ভাগের 4 ভাগ 2, তাহলে কাটাকাটি করে দেখবেন 6 ভাগের 2 আসে। আমি একটু দেখাই নেই যদি কারোর সমস্যা থাকে বুঝতে। 6 ভাগের 4 মনে করেন ভাগ 2, প্রত্যেক পুত্রের বের করতেছি। তাহলে 6 ভাগের 4, এটাকে আমরা গুণ করলাম, ভাগকে যদি গুণ করি তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা থাকবে সেটা লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। এই 2 এখন লবে আছে, 2 হয়ে যাবে হর, আর লব হবে 1। তাহলে এখন আপনি কাটাকাটি করেন, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কত হলো? 6 ভাগের 2 একে 2, 6 ভাগের 2 অংশ প্রত্যেক পুত্র পেল। ঠিক আছে, এটার মধ্যে আমরা এখন আর যাচ্ছি না, আমরা 2 পুত্র একসাথে করলাম, 2 কন্যার অংশটা একসাথেই বের করেছি। তাহলে পিতার পুত্র কতটুকু পেল এটা আমরা বের করি। পিতা ও পুত্র একসাথে কতটুকু, সরি, পিতা আর স্ত্রী, পিতা এবং স্ত্রী কতটুকু পেল? এই যে পিতা এবং স্ত্রী কতটুকু পেলে, পিতা পেল এত অংশ, স্ত্রী পেল এত অংশ, এই দুইটা যোগ করব, যোগ করার পরে 1 থেকে বিয়োগ করবে। 1 মানে কি সম্পূর্ণ সম্পত্তিটা 1 ধরলাম, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা থাকবে সেটা অবশিষ্ট সম্পত্তি। অবশিষ্ট কেন বের করব? কারণ অবশিষ্ট বের করবে এই কারণে যে কন্যা এবং স্ত্রীরা কতটুকু পেল সেটা আমরা বের করব, এই জন্য অবশিষ্টটা বের করতে, কারণ তারা অবশিষ্ট ভোগী দুজন। তাহলে অবশিষ্ট কতটুকু থাকে ততটুকুর উপর ভিত্তি করে তাদের সম্পত্তি বণ্টিত হবে। তাহলে পিতা 6-এর 1, স্ত্রী 8-এর 1, পিতা ও স্ত্রী পায় কতটুকু? সমান সমান 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1 সমান সমান 24 ভাগের, ভাগ করে 24কে 6 দিয়ে, 4 6 24, 4 একে 4 যোগ 3 8 24, 3 একে 3 সমান সমান 24 ভাগের 7, 4 3 7, এত অংশ এটাই পিতা এবং স্ত্রী পায়। তাহলে কতটুক বাকি থাকলো, কতটুক সম্পত্তি? তাহলে বাকি বের করি, 1 বিয়োগ 1, সম্পূর্ণ সম্পত্তি ধরি 1 বিয়োগ কতটুকু? 24 ভাগের 7, 24 ভাগের 7 সমান সমান 24 লসাগু, 24 একে 24 বিয়োগ 7 সমান সমান কত অংশ পেলাম? 24 ভাগে যদি আমরা 24 থেকে 7 যায় তাহলে থাকে কত? 17 অংশ। এটা পেল কারা? এটা অবশিষ্ট থাকলো। এখন আমরা দেখি 2 পুত্র কতটুক পায়, 2 কন্যা কতটুক পায়। 2 পুত্র পাবে, 2 পুত্র সমান সমান এই অবশিষ্ট অংশের কিন্তু তাদের অংশটা, অবশিষ্ট অংশ এর তাদের অংশ, মানে এই অংশটারই তাদের, এই অংশটা এর তার অংশ, এর মানে 24 ভাগের 17 এর 2 পুত্র অংশটা কতটুকু দেখে নেই। এই 2 পুত্র 6 ভাগের 4, তাহলে এই অবশিষ্ট সম্পত্তির 6 ভাগের 4, অবশিষ্ট থাকলো 24-এর 17 এর 6 ভাগের
4। তাহলে কত হয়? সমান সমান নিচে নিচে উপরে উপরে গুণ দেন, হরে হরে লবে লবে, তাহলে 144 আর উপরে হলো 68 অংশ। প্রত্যেকেও বের করতে পারবেন প্রত্যেক কতটুকু পায়। এখন দুই পুত্র বের করলাম, আমরা দুই কন্যা বের করি। দুই কন্যা পাই সমান সমান 24 ভাগের 17, যেটা অবশিষ্ট থাকে এর দুই কন্যার কতটুকু? 6 ভাগের 2। একটু দেখে নিই আমরা। এই যে 6 ভাগের 2, দুই কন্যা 6 ভাগের 2, তাহলে 24 17 এর 6 ভাগের 2 সমান সমান নিচে নিচে উপরে উপরে উপরে। আমরা কাটাকাটি করে ছোট করব না, আমরা সবসময় হরটা ঠিক রাখবো। আমাদের দেখি হরটা কত আসে? 144 নিচে 24 6 আর 17 দ্বিগুণে 34। এই অংশটা হচ্ছে দুই কন্যা পায়। আচ্ছা, তাহলে আমরা এখন প্রমাণে চলে আসি, ঠিক আছে? আর যদি সম্পত্তি বন্টন করতে চান, একটা সম্পত্তি যদি থাকে প্র্যাকটিক্যালি, তাহলে সমস্ত ভগ্নাংশের হরটা সমান করে নেবেন। তাহলে হরটা কিভাবে সমান করব সেটা আমরা একটু দেখাই নেই, কারণ হর সমান না করলে আপনার সম্পত্তিটা সঠিকভাবে বন্টন করা যাবে না। এই জন্য পিতা যদি 6/1 পায়, 6/1, এটাকে আমরা 144 হর করি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেভাবে করে, তাহলে 6 পূরণ 24 দিলে 144 হয়, উপরেও 1 পূরণ কত? 24, 1 পূরণ 6 পূরণ 24, সরি আমরা 144 ভুল করেছি, 6 গুণ 24, তাহলে 144 হবে। আর উপরে 1 গুণ 24, উপরে যা দিয়ে পূরণ গুণ দিব, লবকে যে সংখ্যা দিয়ে গুণ করব, হরকে ঠিক সেই সংখ্যা দিয়ে গুণ করব সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাওয়ার জন্য। তাহলে আমরা গুণ করে দেখলাম, এখানে হর হচ্ছে 144 আর লব হচ্ছে 24 অংশ। একইভাবে স্ত্রীর যে 8/1 অংশ, এটাকে আমরা সমহর বিশিষ্ট করে নিই। এই সমহর বিশিষ্ট কিন্তু আসলে অঙ্ক করার, পরীক্ষার অঙ্কের জন্য কিন্তু দরকার পড়ে না। আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমরা সম্পত্তি ভাগবাটোয়ারা করব, তখন মোট সম্পত্তিটাকে ভাগ করতে হলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 8/1কে যদি আমরা ইয়ে করি, তাহলে আমরা 144 পাই 8 গুণ 18, আর উপরে হচ্ছে 1 ইন্টু 18 সমান সমান নিচে হচ্ছে 144 আর উপরে হচ্ছে 18 অংশ। আর বাকি থাকলো কে? এটা তো পিতা এবং স্ত্রী, এটা পিতা এবং এটা স্ত্রী। আর বাকি থাকলো কে? দুই পুত্র। এটা আমাদের 144 হর দেওয়া আছে, করেছি আমরা 144 ভাগে 68 অংশ। আবার দুই কন্যা 144 ভাগের 34 অংশ, 34 অংশ। আচ্ছা, মৃত পুত্রের দুই পুত্র, সেটাও লিখে নেই, আমাদের দেখাইতে হবে স্যারকে, বা যদি আমরা অঙ্ক করি পরীক্ষার খাতায়, তাহলে এইভাবে লিখবো, মৃত পুত্রের দুই পুত্রের অবস্থাটা কি এটা দেখাইতে হবে। বঞ্চিত, কারণ হানাফি আইনে এটা প্রতিনিধিত্ব স্বীকার করে না, ছেলে বা মেয়ে মারা গেলে তাদের ওয়ারিশ বঞ্চিত হয়। মৃত কন্যার দুই কন্যা, তারাও বঞ্চিত।
আচ্ছা, এখন আমরা প্রমাণে যাই। প্রমাণটা কিভাবে করব? আমরা সবগুলা যোগ করব। আমরা প্রমাণে যাই। প্রমাণ করতে হলে সবগুলা যোগ করেন। যেমন 144 ভাগের 24 যোগ, এটা পিতা, তারপর স্ত্রী হচ্ছে 144 ভাগের 18। একটু দেখে নিই। এই যে 144 ভাগের 68, 144 ভাগের 34, 144 ভাগের 2 পুত্রেরটা আমি বলেছি, আমার এর আগে যেতে হবে। এই যে পিতা 144 ভাগের 24, তারপরে স্ত্রী 144 ভাগের 18, 144 24, 144 18, তারপরে কি আছে? তারপর হচ্ছে 2 পুত্র 144 ভাগের 68, 144 ভাগের 68, 2 কন্যা 144 ভাগের 34, তাহলে আমরা সবগুলো এখন যোগ দেই। যোগ দিলে সহজে আমরা লসাগু 144 পেয়ে যাই। তাহলে 24 যোগ 18 যোগ 68 যোগ 34 সমান সমান কত হয়? 144 হর আর লব হচ্ছে, সবগুলা যোগ দিয়ে দেখবেন, আমিও যোগ করে দেখেছি 144 হয়, আমরা বসাই দিলাম 144। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কি হয়? 1 হয়। এটাই প্রমাণিত। 1 প্রমাণিত মানে সম্পত্তি সঠিকভাবে বণ্টিত হয়েছে, প্রমাণিত। এখন আমার কথা হলো যে প্রথমে যে কথাটি বলেছে প্রশ্নে, সেটা হচ্ছে, সেখানে একটু মনে আছে নিশ্চয়ই, এই যে 1/1/1961 সালে যদি সে মারা যেত তাহলে তার সম্পত্তিটা কিভাবে বণ্টিত হতো। তাহলে চলেন সেটা আমরা দেখি কিভাবে বন্টন করা যায়। যদি ধরি 1961 সালের 1 জানুয়ারিতে চল্লিশ মারা গেছেন, তাহলে তার সম্পত্তিটা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি আমরা করি, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী করতে হলে সেখানে আমরা জানি যে প্রতিনিধিত্ব স্বীকার করে এই আইনটি। তার মানে বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে বা মেয়ে মারা গেলে তাদের সন্তানরাও সম্পত্তির অংশীদার হয়। তাহলে সেভাবে আমরা অগ্রসর হই। তাহলে সেখানে আমরা লিখে নেই 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পিতা পাবে, পিতা 6/1 অংশ, স্ত্রী পাবে, এরা কোরআনিক অংশীদার, কিন্তু এরা অবশ্যই পাবে 8/1 অংশ। তারপরে 1961 সালে যেহেতু মুসলিম পারিবারিক আইনের 4 নম্বর ধারা অনুযায়ী, 4 ধারা সেকশন 4 অনুযায়ী প্রতিনিধিত্ব নীতি স্বীকার করে, তাই সেক্ষেত্রে পিতা ও স্ত্রী অংশ দেওয়ার পরে 2 পুত্র, জীবিত 2 পুত্র, জীবিত 2 কন্যা,
মৃত পুত্রের 2 পুত্র এবং মৃত কন্যার 2 কন্যা কিন্তু অংশীদার হবে সবাই। তবে আরো মনে রাখতে হবে যে আমাদের যে মৃত পুত্রের 2 পুত্র পাবে তার পিতা জীবিত থাকলে যা পেত ঠিক সেটাই পাবে, মানে পিতার অংশটাই তারা পাবে। এবং মৃত কন্যার 2 কন্যা পাবে ঠিক মাতা জীবিত থাকলে যে অংশটা পেত সেই অংশটাই তারা পাবে। তাহলে মৃত কন্যার 2 কন্যা পাবে তার মাতা জীবিত থাকলে যে অংশ পেত। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কিভাবে বাকিটা করা যায়। তাহলে পিতা 6 ভাগের 1 অংশ, স্ত্রী 8 ভাগের 1 অংশ। পিতা ও স্ত্রী একত্রে কতটুকু পায় বাকি অংশটা আমরা বের করি। তাহলে পিতা ও স্ত্রী, পিতা প্লাস স্ত্রী কতটুকু, বাকিটা আমরা বের করার জন্য আমরা যোগ করতেছি। 6 ভাগের 1, ওইটা ভাগ অংশ আলাদা করে দিলাম। 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1 সমান সমান 24 ভাগের 6 এবং 8-এর লসাগু 24, এই জন্য 24 লিখেছি। 4 6 24, 4 3 8 24, 3 সমান সমান 24 ভাগের কত হলো 7। এই অংশটা কিন্তু পিতা এবং স্ত্রী পায়। তাহলে অবশিষ্ট কতটুকু পায়? মনে করি সম্পূর্ণ সম্পত্তি এক অংশ, এক অংশ থেকে এটা আমরা বিয়োগ করি, বাকি থাকে 1 বিয়োগ কত, এই 24-এর 7, 24-এর 7 সমান সমান 24, 24 একে 24 বিয়োগ, এখানে 24 ভাগ করলে 1, 7 থেকে 7 সমান সমান, এখানে লিখে ওই জায়গায় না লিখে সমান সমান 24 ভাগের কত হলো, 24 থেকে 7 গেলে 17 অংশ। এটা অবশিষ্ট থাকলো। এই অংশটাই কিন্তু আমরা কি করলাম, এই অংশটাই 2 পুত্র 2 কন্যা, মৃত পুত্রের 2 পুত্র মৃত কন্যার 2 কন্যা পাবে, এই যে এতটুকু অংশ। ঠিক আছে, আমরা এইভাবে অগ্রসর হই। এখন আমরা কি জানি, আমরা জানি পুত্র ইস্টু কন্যা সমান সমান 2:1, 2:1। অর্থাৎ এক পুত্র সমান সমান 2 কন্যা। অনেকভাবে করা যায়, একটু আগে একভাবে করেছি। অর্থাৎ এক পুত্র সমান সমান 2 ভাগ, 2 ভাগ, এবং এক কন্যা সমান সমান 1 ভাগ। তাই আমরা এখন দেখি মোট কত ভাগ হয়। 2 পুত্র, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 ভাগ। কেন 2 দিয়ে গুণ করতে হবে? কারণ এক পুত্র হচ্ছে 2 কন্যা সমান, তাহলে এক পুত্র 2 ভাগ, এক পুত্র যদি 2 ভাগ হয় তাহলে 2 পুত্র হবে 4 ভাগ। আপনার পুত্রের সংখ্যাকে 2 দিয়ে গুণ দিবেন, যা আসে সেটাই পুত্রের ভাগ। আমি আবার বলছি, পুত্রের সংখ্যাকে, পুত্র 10 জন হোক, 12 জন হোক, 2 জন হোক, 4 জন হোক, 1 জন হোক, সেটাকে 2 দিয়ে গুণ করবেন, তাহলে পুত্রের ভাগটা আসবে। তাহলে 2 পুত্র হচ্ছে 2 গুণ 2, 4 ভাগ। আর 2 কন্যা আছে আমাদের, 2 কন্যা
আর 2 কন্যা, কন্যার জন্য কি করতে হয়, গুণ 1 দিতে হয়, তাই না? সমান সমান 2 একে 2 ভাগ। এখন 1 দিতে হয় কেন এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই, আসেন এখানে। 1 কন্যায় যে কত ভাগ, 1 ভাগ, তাইলে প্রতি কন্যার জন্য 1 ভাগ, 2 কন্যার জন্য 2 ভাগ। তাহলে কন্যার সংখ্যাকে 1 দিয়ে গুণ করবেন, যেটা আসবে সেটা কন্যার ভাগ আসবে। তাহলে আমরা মোট কয় ভাগ পাচ্ছি? ও, এখন আমাদের আরো অংশীদার আছে। এক মৃত পুত্র, এক মৃত পুত্র, যেহেতু এক মৃত পুত্রের কিন্তু 2 পুত্র আছে, আমরা সেটাই যাব না, আমরা প্রতিনিধিত্ব স্বীকার করে মানে এটাই বুঝায় যে তার এক ছেলে জীবিত থাকলে যতটুক পেত সেটাই আমরা দেখব। তাহলে এক মৃত পুত্র, সে কতটুক পেত, 2 ভাগ পেত, এক পুত্র যেহেতু, তাহলে 2 একে 2 ভাগ। আচ্ছা, আর বলেছে এক মৃত কন্যার 2 কন্যা, তাহলে এক কন্যা কতটুক পেত, এক মৃত কন্যা ইন্টু 1 দিয়ে গুণ, যেহেতু কন্যা, তাহলে 1 একে 1, 1 ভাগ। এখন মোট ভাগটা আমরা যোগ করি, মোট কত ভাগ, মোট যোগ করি, 4 2 6, 2 8, 1 9 সমান সমান কয় ভাগ, 9 ভাগ, 9 ভাগ। তাহলে আমরা ভাগ করি, প্রত্যেকের আলাদা আলাদা করে দেই। 2 পুত্র কতটুকু পায়, অতএব 2 পুত্র সমান সমান এই 9 ভাগের 2 পুত্র কতটুকু দেখি, এই 2 পুত্র হচ্ছে 4 ভাগ, তাহলে 9 ভাগের 4 ভাগ। এত এখন অংশ লিখবো, এখন আর ভাগ লিখবো না, যেহেতু ভগ্নাংশে চলে আসছি, এত অংশ। আচ্ছা, তারপরে 2 কন্যা, 2 কন্যা সমান সমান 9 ভাগের কতটুক দেখি, কন্যা হচ্ছে 2, 2 ভাগ, তাহলে 9 ভাগের 2 ভাগ, 2 অংশ। মৃত পুত্রের 2 পুত্র, মৃত পুত্রের 2 পুত্র কিন্তু একসাথে পাবে এতটুকু অংশ, 2 পুত্র সমান সমান 9 ভাগের দেখি মৃত পুত্রের, যে মৃত পুত্রের কয় ভাগ, 2 ভাগ পায়, এক মৃত পুত্র যেহেতু 2 ভাগ পায়, তাহলে 2 ভাগ পেলে 9 ভাগের 2 অংশ, অংশ। মৃত কন্যার 2 কন্যা, মৃত কন্যার 2 কন্যা, তারা দুজনে মিলে কিন্তু এটা পাবে 9 ভাগের, এখানে কত আছে দেখেন, এই যে 1 ভাগ, তাহলে 9 ভাগের 1 ভাগ, এটা কিন্তু 2 কন্যা মিলে। এখন 1 কন্যা কতটুকু পাবে, ভাগ দিবেন 2 দিয়ে। 1 পুত্র কতটুকু পাবে, মৃত পুত্রের 2 পুত্র এতটুকু 9 ভাগের 2 পেলে 1 পুত্র কতটুকু পাবে, এই যে 9 ভাগের 2 ভাগ 2 সমান সমান 9 ভাগের 2 গুণ, নিচে 2 লেখেন, উপরে 1, তাহলে কতটা, 9 দুগুণে 18, উপরে 2, 18 ভাগের 2 অংশ প্রত্যেক পুত্র পাবে, মৃত পুত্রের প্রত্যেক পুত্র এত পাবে। ঠিক একইভাবে মৃত কন্যারও এভাবে বের করতে পারবেন। তাহলে আমরা এর পরের অংশ চলে যাচ্ছি, যে এখানে মৃত কন্যার 2 কন্যা দেখলাম 9 ভাগের 1 অংশ পায়। আচ্ছা, 2 পুত্র সম্পত্তির অংশ পাবে। এখন আমাদের এখানে 2 পুত্র আছে, 2 পুত্র কতটুকু পাবে আমরা দেখি, মানে প্রথম থেকে আমরা শুরু করি, এই 2 পুত্র কতটুকু পাবে, 2 কন্যা কতটুকু পাবে, মৃত পুত্রের 2 পুত্র কতটুকু পাবে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখি, আমরা এটা বের করি। কেন বের করব, কারণ অবশিষ্ট অংশের কিন্তু তারা পায়, তারা প্রত্যেকে পায়
অবশিষ্ট অংশের যেহেতু পাই, তাহলে অবশিষ্টর আমাদের গুণ করতে হবে, প্রত্যেকের সাথে এর দিতে হবে। অবশিষ্ট এর 9/4, অবশিষ্ট এর 9/2, অবশিষ্ট এর 9/2, অবশিষ্ট এর 9/1, এইভাবে, তাই না? তাহলে আমরা শুরু করি দুই পুত্র দিয়ে। দুই পুত্র সম্পত্তি পাবে, এটা অংশ না, এখন সম্পত্তি হিসেবে চলে যাচ্ছি। সম্পত্তি পাবে, সম্পত্তির কতটুকু অংশ পাবে সেটি আর কি। তাহলে আমাদের অবশিষ্ট কতটুকু ছিল মনে আছে? দেখি আমরা অবশিষ্ট কতটুকু, অবশিষ্ট কোথায়? এই যে এটা হচ্ছে অবশিষ্ট 24/17। তাহলে এই বাকি থাকে যেটা অবশিষ্ট, সেটারই কিন্তু সবাই পাচ্ছে। তাহলে দুই পুত্র অবশিষ্ট পাবে, সম্পত্তি পাবে, দুই পুত্র সম্পত্তি পাবে অবশিষ্টর, তার মানে 24/17 এর তাদের অংশ কত? দুই পুত্রর 9/4, 9/4 সমান সমান, এটা যদি আমরা করি তাহলে নিচে নিচে পূরণ, হরে হরে পূরণ দেন। কত হয়? 24 × 9 216, 216 হর, এবং লব হচ্ছে 17 × 4 68, এত অংশ। প্রত্যেকে কত পায় ভাগ 2 দিয়ে দিবেন, তাহলে বেরিয়ে যাবে এত অংশ। আচ্ছা, দুই পুত্র, এখন দুই কন্যা পায়, প্রত্যেকেরটা আমরা বের করব, অবশিষ্ট ভোগী যারা আছে। দুই কন্যা সম্পত্তি পাবে, অবশিষ্ট হচ্ছে 24/17 এর 9/2। কেন 9/2? দেখেন, কন্যা এই যে 9/2, দুই কন্যা 9/2, তাহলে অবশিষ্ট 9/2। এটাকে আপনি যদি গুণ করেন দেখবেন যে এখানে নিচে 216 হর এবং লব হচ্ছে 34, 17 × 34, 17 দ্বিগুণে 34 অংশ। দুই কন্যা। এখন মৃত পুত্রের দুই পুত্র, এটা দেখি। মৃত পুত্রের দুই পুত্র পায়, সমান সমান অবশিষ্ট হচ্ছে 24/17 এর 9/2। কেন 9/2? একটু আমরা ফিরে তাকাই, 9/2 কেন? এই যে মৃত পুত্রের দুই পুত্র, এটা হচ্ছে 9/2 অবশিষ্ট অংশের। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 24 × 9 হচ্ছে 216, এবং উপরে 17 × 2 = 34 অংশ। আর বাকি থাকলো মৃত কন্যার দুই কন্যা। তাহলে মৃত কন্যার দুই কন্যা সমান সমান অবশিষ্ট কত? 24/17 এর কত? দুই কন্যার দেখি আমরা, এই যে মৃত কন্যার দুই কন্যা পায় 9/1, তাইলে অবশিষ্ট এর 9/1, 9/1 ইকুয়াল টু, তাহলে হরে হরে পূরণ দিলে 216, এবং লবে লবে পূরণ দিলে 17 × 17 অংশ। প্রত্যেকের অংশ আমরা বের করলাম। এখন আমাদের প্রমাণ বাকি, সব আমাদের অঙ্কটা হয়ে গেছে। হ্যাঁ, সবার সম্পত্তি আমরা ভাগ করে দিলাম। এখন আমরা প্রমাণটা দেখি আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। যদি যোগ করে 1 হয় তাহলে আমাদের
সম্পত্তি বন্টন ঠিক আছে। তাহলে আমরা দেখি, প্রথমকে আমরা শুরু করি পিতা 6/1, স্ত্রী 8/1। তাহলে আমরা লিখি 6/1 প্লাস যোগ 8/1, পিতা এবং স্ত্রী। আচ্ছা, এরপরে কার? এরপরে 2 পুত্র 2 কন্যা। 2 পুত্র এটা, 2 কন্যা এটা। 216/68 আর 216/34 লিখি আমরা। যোগ 216/68 যোগ 216/34। তারপরে কে আছে দেখি? মৃত কন্যার 2 কন্যা, 216/17। 216/17। তাহলে কে কে আসলো? হ্যাঁ, এখানে সবাই চলে আসছে। 6/1, 8/1, 216/68, 216/34। আরেকজন বাকি আছে। কে বাকি আছে দেখি? মৃত পুত্রের 2 পুত্র বাকি আছে। আমরা 216/34 2 কন্যা লিখেছি, যে 2 কন্যা 216/34 লিখেছি। ঠিক 216/34 পায় আবার মৃত পুত্রের 2 পুত্র। তাহলে আমরা এখন লিখে নাই প্লাস 216/34। এটা আমাদের একটু দূরে পড়ে গেছে, গ্যাপ গিয়েছিল, এই জন্য আমরা দূরে লিখলাম, সমস্যা নাই। সমান সমান আপনারা এখন কি করবেন? লসাগু বের করেন। অবশ্যই 216। 6 দিয়ে 216কে ভাগ করলে 36, 36 × 36 যোগ 8 দিয়ে 216কে ভাগ দিলে 27, 27 × 27। 216কে 216 দিয়ে ভাগ করলে 1, 68 × 68। 216কে 216 1, 34 × 34। 216কে 216 দিয়ে ভাগ করলে 1, 17 × 17 যোগ একই রকম 34। সমান সমান আমরা দেখি 216 নিচে হর 216 আর লব হচ্ছে কত? এই 36, 27, 68, 34, 17 এবং 34 সবগুলো যোগ দিলে আমাদের হবে 216। একটু যোগ করে দেখবেন, যদি না হয় তাহলে বুঝবেন যে অঙ্ক ভুল আছে। আমি দেখেছি, এটা ঠিক আছে। যোগ করলে 216 হয়। 36, 27, 68, 34, 17, 34, 216। তাহলে কাটাকাটি করলে আর কিছু থাকে না, উপরে নিচে কাটলে 1 হয়ে যায়। তাহলে 1 প্রমাণিত। মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে মানে কি? আমরা সঠিকভাবে বন্টন করতে পেরেছি। ঠিক আছে? তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্ক যদি আসে বা বাস্তব জীবনে যদি এরকম ভাগ বাটোয়ারার বিষয় আসে আপনাদের জীবনে, আপনারা আশা করি সঠিকভাবে ভাগ বাটোয়ারা করতে পারবেন ওয়ারিশদের মধ্যে। আমি পরবর্তী ভিডিওতে আরও এরকম অঙ্ক আমি করব, আরও প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হব, আরও গভীরে চলে যাব। বিস্তারিতভাবে আমি অঙ্কগুলো করব, করার পরে আপনারা সহজেই এই উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের যে বিষয়টা আছে, সম্পত্তি বন্টনের, এটা সহজে আপনারা করতে পারবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমি শেষ করছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি মনে করেন যে হ্যাঁ কাজে লাগবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আপনাদের কাছে সহজেই এই ভিডিওটা পৌঁছে দিতে পারি সবার আগে। সবাই আমার জন্যে দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতা আমি চাই এই ভিডিওগুলা
সারা বাংলাদেশের জন্যই প্রযোজ্য, সবার জন্যই যাতে আমি এটা সার্ভ করতে পারি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।